হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসি একাডেমি। ফান্ডামেন্টাল রাইটসের পার্ট 1 আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি আপ টু আর্টিকেল 18। আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটসের পার্ট 2 নিয়ে ডিসকাস করব এবং পার্ট 2 মানে ফান্ডামেন্টাল রাইটসের এখানে যে পার্ট 2 সেটা আমাদের আর্টিকেল 19 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করে দিই। দেখো, প্রথমে আমাদের যে আর্টিকেল 19 হয়, আর্টিকেল 90 কি করছে? ইট গ্যারেন্টিজ অল সিটিজেন, মানে আর্টিকেল 19 কিন্তু সমস্ত ভারতের নাগরিকদের জন্য অ্যাপ্লিকেবল। এটা শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্য অ্যাপ্লিকেবল বা স্পেসিফিক্যালি কোনো পার্টিকুলার কাস্টের জন্য অ্যাপ্লিকেবল বা পার্টিকুলার তোমার সেক্সের জন্য অ্যাপ্লিকেবল এরকমটা নয়, সমস্ত ভারতের নাগরিকদের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু নাগরিকদের জন্য অ্যাপ্লিকেবল কথাটার মানে দাঁড়ায় এটাই যে এটা কিন্তু ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য নয়। অর্থাৎ ভারতে যে সমস্ত ভিসা নিয়ে যে সমস্ত বিদেশি নাগরিকরা রয়েছেন তারা কিন্তু আর্টিকেল 19-এর যে রাইটস সেটা কিন্তু পাবেন না। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমরা দেখে নেব। তারপর বলা হচ্ছে এখানে 6টা রাইটের কথা বলা হয়েছে, 6 রাইটস, এবং সেগুলোকে পরপর দেওয়া আছে। প্রথমত আমি একটু বলে দিই, আর্টিকেল 19টা রিলেটেড টু লিবার্টি। আমাদের যে লিবার্টি, যে লিবার্টির কথা অবজেক্টিভ রেজলিউশনে জওহরলাল নেহরু বলেছিলেন, যে লিবার্টির কথা আমাদের প্রিএমবেলে ছিল, সেই লিবার্টিটাকে মেনলি ফোকাস করে এই আর্টিকেল 19টা ড্রাফট করা হয়েছে। আমরা যদি একটা একটা করে দেখি যে রাইটসগুলো, তাহলে আমাদের সেই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম যে রাইটটা বলা হয়েছে, রাইট টু ফ্রিডম অফ অ্যান্ড এক্সপ্রেশন, খুব ইম্পর্টেন্ট একটা ফান্ডামেন্টাল রাইট। আমরা মাথায় রাখবো যে আমাদের যে বাক এবং আমাদের যে মত প্রকাশের অধিকার, মানে অধিকার, বাক স্বাধীনতা, এইটার কথা কিন্তু বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। অর্থাৎ এই যে আজকে ধরো আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, কনস্টিটিউশন পড়াচ্ছি, আমার যে কিছু বলার অধিকার আছে, আমি যদি চাই আমি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি, অবশ্যই সেটার একটা ডেকোরাম থাকতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। সেই সেই যে অধিকার, আমার যে মত প্রকাশের অধিকার রয়েছে, আমার যে বাক স্বাধীনতা রয়েছে বা তোমাদের যেটা রয়েছে, সেটা কিন্তু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এবং সেইটার কথা কিন্তু আর্টিকেল 19-এর ফার্স্ট যে আমরা আর্টিকেলটা পড়লাম সেখানে বলা আছে। নেক্সট দেখো যেটা বলছে, রাইট টু অ্যাসেম্বল পিস ক্যান উইদাউট আর্মস। আমরা একটা জায়গাতে অ্যাসেম্বল মানে জড়ো হওয়া, জড়ো হতে পারি এবং আমরা পিসফুলি শান্তিপূর্ণভাবে জড়ো হতে পারি, এবং কোনো আর্মস, উইদাউট আর্মস ছাড়া, মানে কোনো আর্ম ছাড়াই আমরা জড়ো হতে পারি, সেখানে কোনো সমস্যা নেই। নেক্সট দেখো যেটা বলছে, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন। আমরা যদি চাই আমরা অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারি, আমরা যদি চাই আমরা ইউনিয়ন ফর্ম করতে পারি, এবং আমরা যদি চাই আমরা কোঅপারেটিভ সোসাইটিও ফর্ম করতে পারি। কিন্তু এ প্রসঙ্গে বলে রাখা দরকার, কোঅপারেটিভ টার্মটা এটা কিন্তু আর্টিকেল 19-এ প্রথমে ছিল না, এটা পরে অ্যাড করা হয়েছে। মানে আর্টিকেল 19-এ এই যে অ্যাসোসিয়েশন এবং ইউনিয়নের সাথে কোঅপারেটিভ সোসাইটি যে টার্মটা, সেটা কিন্তু অ্যাড করা হচ্ছে। আমরা একটু দেখে নেব, 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011, স্পেসিফিক্যালি এই যে 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কোঅপারেটিভ সোসাইটি রিলেটেডই একটা বলতে পারো অ্যামেন্ডমেন্ট। সেখানে কিন্তু কোঅপারেটিভ সোসাইটির জায়গাটা অ্যাড করা হচ্ছে। নেক্সট দেখো যেটা বলা হয়েছে, রাইট টু মুভ রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গাতে আমরা মুভ করতে পারি। শুধু মুভ করবো এমনটা নয়, আমরা সেখানে মুভও করতে পারি, আমরা সেখানে সেটেলও করতে পারি, সেখানে রিসাইডও করতে পারি। রিসাইড মানে কিছুদিনের জন্য থাকা, সেটেল মানে লং টার্মের জন্য থাকতে আমরা পারি। রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো টেরিটরিতে আমরা যদি চাই আমরা কিন্তু রিসাইড করতে পারি, আমরা যদি চাই আমরা কিন্তু সেটেল করতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং তাছাড়া আমাদের রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, আমরা যে কোনো প্রফেশন প্র্যাকটিস করতে পারি, এবং টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, আমরা যে কোনো ট্রেড বিজনেস আমরা সেগুলো ক্যারি করতে পারি। দেখো, এই অবধি তো যা আছে ঠিক আছে, খুব ভালো। লিবার্টি রিলেটেড আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে, আমরা আমাদের মতো অকুপেশন চয়েস করতে পারি, আমাদের ফ্রিডম অফ স্পিচ রয়েছে, সবটাই লিবার্টি রিলেটেড। কিন্তু মাথায় রাখবে, এই যে প্রতিটা ফান্ডামেন্টাল রাইটস আছে, এখানে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন পার্লামেন্ট জারি করতে পারে। তাহলে রিজনেবল রেস্ট্রিকশন কথার মানে কি? প্রথমত, এই ফান্ডামেন্টাল রাইটসগুলো একটাও অ্যাবসোলুট নয়, এখানে রেস্ট্রিকশন রয়েছে। কি ধরনের রেস্ট্রিকশন রয়েছে? দেখো, এখানে বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমাদের কথা বলার অধিকার আছে, আমাদের নিজেদেরকে এক্সপ্রেস করার অধিকার আছে। এক্সপ্রেস মানে কি? আমি সরকারের বিরুদ্ধে একটা কথা বলবো, আমি সেটা মুখে না বলে আমি একটা কার্টুন আঁকলাম, বা আমি একটা ছবি আঁকলাম, বা আমি একটা নাটক করলাম, আমি একটা গান গাইলাম, আমি তার মাধ্যমেই নিজেকে এক্সপ্রেস করছি। ঠিক আছে, তো এক্সপ্রেশনের অধিকার আমার রয়েছে।
কিন্তু মাথায় রাখতে হবে, ধরো আমি এমন কিছু বললাম বা এমন কিছু এক্সপ্রেস করলাম, তাতে কি হলো, সেটা একটা অফেন্সকে ইনসাইট করলো, ইনসাইট টু অ্যান অফেন্স, ঠিক আছে? বা ধরো পাবলিক অর্ডার ভায়োলেট করলো, লোকে ক্ষেপে গেল, দাঙ্গা হাঙ্গামা হয়ে গেল, ঠিক আছে? বা ধরো আমি কাউকে ডিফেম করছি, কাউকে অপমান করছি, সেগুলো কিন্তু আমি করতে পারবো না। আমার কাছে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন আছে মানে এটা নয় যে আমি কাউকে ডিফেম করব, আমি কোনো একটা আহ, ধরো দাঙ্গাতে প্ররোচনা দেবো, বা আমি দেশের ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি এগেনস্টে কথা বলবো। আমি বলতে পারি না যে খালিস্তানি মুভমেন্ট জিন্দাবাদ, আমি বলতে পারি না কাশ্মীর তেরি আজাদি তক জং রহেগি। কারণ এই যে দুটো স্টেটমেন্ট, আমার ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন যেমন রয়েছে, কিন্তু এই দুটো স্টেটমেন্ট ভারতের অখণ্ডতার বিরুদ্ধে, ইউনিটির বিরুদ্ধে কিন্তু কথা বলছে, কাশ্মীরকে আলাদা করার কথা বলছে, পাঞ্জাবকে আলাদা করার কথা বলছে, সেটা কিন্তু আমরা বলতে পারি না। তারপর ধরো এইখানে যে লেখা আছে, এই যে রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, আমাদের যে কোনো প্রফেশন প্র্যাকটিস করার অধিকার আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আমরা এমন কোনো কাজ করতে পারি না যেটা ইল্লিগাল অ্যাক্টিভিটি। আমরা যদি চাই আমরা সিরিয়াল কিলিং করতে পারি না, সেটা সম্ভব নয়। আমরা যদি চাই আমরা বোম্বিং করতে পারি না, মানে বোমা তৈরির কারখানা আমরা করতে পারি না। আমরা বাচ্চাদেরকে নারী পাচার, শিশু পাচার, সেগুলো করতে পারি না, সেগুলোও অকুপেশন, কিন্তু সেগুলো ইল্লিগাল অকুপেশন, এই কাজ আমরা করতে পারবো না। তারপর ধরো অনেক এমন কাজ হয় যার জন্য একটা স্পেসিফিক ফিচার ফলো করা হয়, যেমন তোমাকে যদি কখনো অ্যাডভোকেট হতে হয় কোনো কোর্টে, তাহলে তোমাকে বার কাউন্সিলের রেজিস্ট্রেশন নিতে হবে। তুমি যতই এলএলবি পাস করো, তারপর বার কাউন্সিলের রেজিস্ট্রেশন না নিলে তুমি অ্যাডভোকেট হিসেবে কাজ করতে পারবে না। তুমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যদি রেজিস্ট্রেশন না থাকে, তুমি তাহলে কারোর চিকিৎসা করতে পারবে না। তাহলে রেস্ট্রিকশন কিন্তু রয়েছে। এখানে বলা হয়েছে রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ডেফিনেটলি জায়গায় যেতে পারবে, কিন্তু তুমি কোনো ট্রাইবাল এরিয়ায় যেতে পারবে না, কারণ সেখানে ট্রাইবাল কালচার হ্যাম্পার হবে তুমি যদি যাও। তোমার যদি মনে হয় রাইট টু ডিসাইড এনি পার্ট অফ ইন্ডিয়া, তুমি যে কোনো জায়গায় ডিসাইড করবে, এবং তার জন্য তুমি, তোমার ইচ্ছে হলো তুমি ন্যাশনাল পার্কে গিয়ে বললে আমি এখানে ডিসাইড করব, তুমি একটা কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে বললে আমি এখানে একটা ফ্ল্যাট কিনবো, সেটা ডেফিনেটলি পসিবল। তাই রেস্ট্রিকশন ডেফিনেটলি রয়েছে, এগুলো কিন্তু অ্যাবসলিউট ফান্ডামেন্টাল রাইটস নয়। তাহলে মাথায় রাখতে হবে এই ফান্ডামেন্টাল রাইটসগুলো কিন্তু অ্যাবসলিউট নয়, অ্যাবসলিউট ফান্ডামেন্টাল রাইটস নয়। তাহলে এই ফান্ডামেন্টাল রাইটসগুলো কি হতে পারে? এই ফান্ডামেন্টাল রাইটসগুলো রিজনেবল রেস্ট্রিকশন, রিজনেবল, যেই ফান্ডামেন্টাল রাইটসগুলো অ্যাবসলিউট নয়, এখানে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন জারি করা যায়, এটা আমরা মাথায় রাখবো। আর যদি জিজ্ঞেস করে এই রিজনেবল রেস্ট্রিকশন জারি করছে, জারি কে করছে, মানে কে রিজনেবল রেস্ট্রিকশন জারি করতে পারে, যদি সেই আসে তোমাদের পরীক্ষাতে, তখন তোমরা আনসার করবে পার্লামেন্ট। এটা কিন্তু অপশনে দেয় যে পার্লামেন্ট নাকি সুপ্রিম কোর্ট নাকি প্রেসিডেন্ট। মাথায় রাখবে রিজনেবল জারি করতে পারে আমাদের পার্লামেন্ট। তাহলে এই হলো মোটামুটি আমাদের বেসিক ডিসকাশন। আর্টিকেল 19 খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, তোমাদের এটা মাথায় রাখতে হবে। এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, কতগুলো রাইট আছে, কি কি রাইট আছে, কোন কোন ফান্ডামেন্টাল রাইট অ্যাবসলিউট নয়, সেখানে কি কি, কে রিজনেবল রেস্ট্রিকশন জারি করতে পারে, এই জাতীয় জায়গাগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। তাহলে আর্টিকেল 19 আমরা কমপ্লিট করলাম। আর্টিকেল 19-এর পর আমরা নেক্সট আর্টিকেলে চলে যাই, আর্টিকেল 20। দেখো আর্টিকেল 20-তে যেটা বলা হয়েছে, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। কিন্তু কনভিকশন কি, ডিটেনশন কি, আমার মনে হয় এগুলো সম্বন্ধে একটু সম্যক ধারণা আগে নিয়ে নেওয়া দরকার, তারপর আমরা এই বিষয়ে আলোচনা এগোতে পারবো। তাহলে আগে আমি একটুখানি একটা স্লাইড অ্যাড করে এখানে তোমাদেরকে বেসিক কয়েকটা জিনিস বলে দিই। প্রথমে যখন একজন আটক করা হয়, সেটাকে আমরা বলি ডিটেনশন। যখন একজন আটক করা হয়, এটা হলো প্রথম স্টেপ, এটাকে আমরা বলি ডিটেনশন। তাহলে ডিটেনশন মানে কি? মানে হলো খালি আটক করা, ঠিক আছে? মানে হলো একজন আটক করা, বা ফর এক্সাম্পল জিজ্ঞাসাবাদের জন্য আটক করা যেতে পারে, ঠিক আছে? এটা গেল ডিটেনশন। এবার ডিটেনশনের পরে যেটা সেকেন্ডটা হয়, সেটা হলো জিজ্ঞাসাবাদের পর পুলিশ যদি এমন কিছু পায় যেটা হয়তো সন্দেহভাজন, এখান থেকে একটা সন্দেহর পরিস্থিতি তৈরি হয়েছে, তখন পুলিশ এটা করতে পারে, পুলিশ কিন্তু পর অ্যারেস্ট করতে পারে, অ্যারেস্ট করতে পারে, তার মানে হলো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। তাই তো এই অ্যারেস্ট এবং ডিটেনশন এই যখন হয়, তখন কিছু প্রোটেকশন কিন্তু পাওয়া যায়। সেই প্রোটেকশন আমাদের সংবিধানের কোন আর্টিকেল দেয় সেটা আমরা দেখে রাখবো। অ্যারেস্ট এবং হয় তখনও আমরা কিছু প্রোটেকশন পাই, এবং ফান্ডামেন্টাল রাইটসের, এই রাইটসের ভেতরে সেই প্রোটেকশন আছে,
আর্টিকেল 22 আমাদেরকে প্রোটেকশন দেয়। এবার অ্যারেস্ট আর ডিটেনশন যখন অ্যারেস্ট এবং ডিটেনশন যখন হয়ে গেল, কি কি প্রোটেকশন পায় সেটা আমরা পরে পড়বো। যেমন ধরো অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে তোমাকে কোর্টে তুলতে হবে। তারপর যখন অ্যারেস্ট করতে হবে তখন অবশ্যই তোমাকে একটা ওয়ারেন্ট দেখাতে হবে। ওয়ারেন্ট মানে একটা কোর্টের যে ডকুমেন্ট দেখাতে হবে, তারপরেই তোমাকে অ্যারেস্ট করা যাবে। যে কিসের বেসিসে তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে সেগুলো বলতে হবে। যখন পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে তখন যাতে তুমি তোমার হয় সওয়াল করানোর জন্য যাতে তুমি কোনো অ্যাডভোকেট জোগাড় করতে পারো, সেটার জন্য রাষ্ট্র তোমাকে সাহায্য করবে। যদি তুমি জোগাড় করতে না পারো সেক্ষেত্রে ফ্রিতে অ্যাডভোকেট তোমাকে প্রোভাইড করবে, ফ্রিতে লিগাল এড দেবে। সেগুলোর কথা আর্টিকেল 22-তে বলা আছে। অ্যারেস্ট এবং ডিটেনশন, গ্রেপ্তারের ক্ষেত্রে যে প্রোটেকশন আমরা পাচ্ছি। এবার অ্যারেস্ট এবং ডিটেনশন করার পরে 3 নম্বর স্টেপ কি হবে? 3 নম্বর স্টেপ যেটা হবে সেটা হলো তোমাকে তোমার বিচার হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি ট্রায়াল। ট্রায়াল হবে। ট্রায়াল মানে হলো এই সময় যেটা হবে তোমার বিচার হবে, তাই তো? এবং এই বিচারের পরে যেটা হতে পারে দুটো আউটকাম হতে পারে। আইদার যেটা হবে তুমি বিচারের পর যেটা 1 নম্বর হতে পারে যে তোমাকে শাস্তি পেতে হলো। শাস্তি পাওয়া মানে হলো তোমাকে কনভিক্ট করানো হলো, তুমি কনভিক্টেড হলে, এটা হতে পারে কনভিক্ট হলে। অথবা তোমাকে তোমার এগেনস্টে কোনো প্রুফ পাওয়া যায়নি তাই তোমাকে পেড রিলিজ, তোমাকে ছেড়ে দেয়া হলো। তাহলে একটা কি হতে পারে? একটা হতে পারে তুমি কনভিক্টেড হলে, অর্থাৎ তুমি যেটা হলে তুমি দোষী সাব্যস্ত হলে। একটা হতে পারে তুমি দোষী সাব্যস্ত হলে। আর একটা যেটা হতে পারে তুমি নির্দোষ এটা প্রমাণ পেলে। এটা হয়ে গেল মানে আলটিমেট তোমার এগেনস্টে কোনো রকম শাস্তি হলো না। তো যদি তুমি কনভিক্টেড হও, কনভিক্টেড হলেও কিছু প্রোটেকশন আমাদেরকে আমাদের সংবিধানে দেয়া আছে। যেমন ডিটেনশনের ক্ষেত্রে কিছু প্রোটেকশন পাওয়া যায়, যেমন কনভিকশনের ক্ষেত্রেও কিছু প্রোটেকশন পাওয়া যায়। এটা আর্টিকেল 20-তে বলা আছে। তাহলে আমরা এখানে স্পেসিফিক্যালি যেটা বোঝার চেষ্টা করলাম সেটা হলো আমাদের স্পেসিফিক্যালি যখন আমাকে অ্যারেস্ট করা হয় কিভাবে স্টেপটা হয়। প্রথমে যেটা করা হয় অ্যারেস্ট করা হয়, ডিটেনশন আটক করা হলো। ধরো পুলিশ ডেকে নিল, যে তলব করলো যে আপনার সাথে একটু কথা বলতে চাই, ডিটেন করা। বা ধরো এমনও হয় যে দেখবে স্পেসিফিক্যালি আমাদের এখানে যখন বন্ধ টন্ধ হয়, কিছু বন্ধ সমর্থনকারীরা তারা রাস্তায় দাঁড়িয়ে পড়ে, বন্ধের সমর্থনে তারা রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে, তখন তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়। সেটা বেসিক্যালি আমরা বলতে পারি আটক করা, ডিটেনশন করা। ডিটেনশন করার পর যে সবসময় অ্যারেস্ট করতে হবে এমনটা নয়, আবার অ্যারেস্ট করাও যেতে পারে। অ্যারেস্টের ক্ষেত্রে কিছু ডেফিনেটলি প্রসেস আছে সেগুলো ফলো করতে হবে এক্সিকিউটিভকে, পুলিশকে বা সিবিআইকে বা ইডিকে। প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, মানে আইনের মতো চলবে এবং সেই অনুযায়ী আইনের মতো করে তাকে কিন্তু চালাতে হবে। এটা একটা গেল। তারপর যেটা হবে তোমার বিচার হবে। মাথায় রাখবে যখন তোমার বিচার হবে সেই বিচারের সময় কিন্তু আলটিমেট মানে তুমি দোষী কি দোষী নও সেটা কিন্তু আলটিমেট পুলিশকে প্রমাণ করতে হবে। মানে পুলিশকে কোর্টের সামনে প্রমাণ করতে হবে যে তুমি একজন দোষী, তুমি কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করবে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্লজ। এবং তারপর যেটা হবে তোমার বিচারের পর দুটো আউটকাম হতে পারে। আইদার যদি তোমার দোষ প্রমাণ হয় তাহলে তোমাকে কনভিক্ট করানো হবে, দোষী সাব্যস্ত করানো হবে, অথবা তোমাকে রিলিজ করে দেওয়া, তোমাকে নির্দোষ বলে দেওয়া হবে। যদি তোমাকে কনভিক্ট করানো হয় তখন যে প্রোটেকশনগুলো পাবে সেগুলো আর্টিকেল 20-তে বলা আছে। তাহলে এই হলো বেসিক্যালি দুটো আর্টিকেল। এখান থেকে আমরা 20 এবং 22 এবং তুমি আমাদের যে মেন যে আর্টিকেলটার মাঝে রয়েছে সেটা হলো আর্টিকেল 21, অর্থাৎ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর আমাকে যখন আটক করা হচ্ছে তখন ডেফিনেটলি আমাকে প্রপার আইন মেনে আটক করতে হবে, তাই তো? যেটাকে আমরা বলবো প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, যে কনসেপ্ট আমরা জাপান থেকে নিই, সেটা আমরা এরপরে পড়বো। আগে আমরা আর্টিকেল 20-তে দেখে নিই যখন আমাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে বা কনভিকশন হচ্ছে তখন কি কি প্রোটেকশন ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিচ্ছে এবং ফান্ডামেন্টাল রাইটে আমাদের কি প্রোটেকশনের কথা বলা আছে। দেখো প্রথম প্রোটেকশনের কথা যেটা বলা আছে, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল এর মানেটা হলো সেটা হলো তোমাকে যখন অ্যারেস্ট করা হচ্ছে, তোমাকে অ্যারেস্ট করার পর যখন ধরো তুমি কোনো একটা দোষ করেছো, যেদিন তুমি কমিট করেছো দোষটা, তারপর এমন হয় যে তোমাকে অ্যারেস্ট করার পর হয়তো আলটিমেট তুমি দোষী সাব্যস্ত হয়ে যখন শাস্তি পাচ্ছ, কনভিকশন হচ্ছে, সেটা 10 বছর পরে। তো এমন হতেই পারে যে তোমাকে ধরো 2024-এ অ্যারেস্ট করা হয়েছে এবং তোমাকে আলটিমেট কনভিকশন তোমার হচ্ছে 2040-এ। হতেই পারে যে তুমি ধরো একটা খুন করেছো বা এমন একটা ক্রিমিনাল অফেন্স করেছো যার শাস্তি চেঞ্জ হয়ে গেছে,
হয়তো পরে শাস্তি বেড়ে গেছে, বা সেই ক্ষেত্রে যদি শাস্তি বেড়ে যায়, মাথায় রাখতে হবে যে যেদিন তুমি দোষটা করেছো, মানে 2024-এ যেদিন তুমি খুনটা করেছো, সেই দিন যে মানে শাস্তি ছিল সেই অনুযায়ী কিন্তু তোমাকে শাস্তি দিতে হবে। তারপরে এমন হতেই পারে, ফর এক্সাম্পল 2024-এ খুন করলে 15 বছরের সশ্রম কারাদণ্ড, সেটাকে বাড়িয়ে 20 বছরের কারাদণ্ড করে দেওয়া হয়েছে 2030-এ। তারও 10 বছর পরে তুমি দোষী সাব্যস্ত হয়েছো, কনভিক্ট হয়েছো, তখন হয়তো 20 বছরের কারাদণ্ডটাই আছে। কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু তুমি যেদিন খুন করেছিলে সেদিন যেহেতু 15 বছরটা ছিল, তোমাকে কিন্তু 15 বছরের বেশি সশ্রম কারাদণ্ডে পানিশ করা যাবে না। এটা হলো নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। এই কথাটার মানে হলো কোনো এক্স পোস্ট ফ্যাক্টো ল এর ব্যাপার নেই, অর্থাৎ যেদিন তুমি দোষ করছো সেই দিন অনুযায়ী তোমাকে কিন্তু শাস্তি দিতে হবে। কনভিকশনটা সেই দিন অনুযায়ী হবে, কনভিকশন ডেটটা পরে হতে পারে, বাট যেদিন দোষ হচ্ছে সেই দিনের শাস্তি অনুযায়ী তোমাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। এখন নেক্সট পয়েন্টে যেটা বলা হয়েছে, নো ডাবল জিওপার্ডি। নো ডাবল জিওপার্ডি কথাটার মানে হলো একই দোষে দুবার শাস্তি তোমাকে দেয়া যাবে না। ঠিক আছে, একই দোষে, ধরো তুমি মিস্টার এক্স কে খুন করেছো, তাহলে তুমি এক্স কে খুন করার পর তোমাকে আদালত কনভিক্ট করেছে এবং সেন্টেন্স করেছে 15 বছরের জন্য। 15 বছর জেল খেটে তুমি ফিরে এলে, তারপর তোমাকে আদালত আবার বললো যে এক্স কে খুন করার জন্য আপনাকে আবার 10 বছরের শাস্তি পেতে হবে। সেটা পসিবল নয়, কারণ এক্স কে খুন করার জন্য তুমি অলরেডি একবার শাস্তি পেয়েছো। হ্যাঁ, এরপর তুমি যদি অন্য কোনো পার্সনকে খুন করো, তাহলে ডেফিনেটলি তোমাকে আর একবার শাস্তি পেতে হবে। একবার কেন, তুমি যদি 10 জনকে খুন করো তোমাকে 10 বার শাস্তি পেতে হবে। কিন্তু একই দোষে তুমি দুবার শাস্তি পাবে না। এক্স কে খুন করার জন্য তুমি একবারই শাস্তি পাবে। তুমি যদি এসে ওয়াই কে জেড কে খুন করো, তখন তুমি আবার আলাদা শাস্তি পাবে। এটা ডিফারেন্ট অ্যাসপেক্ট। তাহলে আলটিমেট নো ডাবল জিওপার্ডির কথাটার মানে হলো যে একই দোষে দুবার শাস্তি দেওয়া যাবে না। আর দেখো এখানে যেটা বলা আছে লাস্ট যে পয়েন্টটা, সেটা হলো নো সেলফ ইনক্রিমিনেশন। নো সেলফ ইনক্রিমিনেশন কথাটার মানে হলো যে যখন আমরা ধরো আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের হয়তো ট্রায়াল চলছে, তুমি নিজের বিরুদ্ধে কখনো নিজে সাক্ষী দিতে পারবে না। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমরা মাথায় রাখবো। নো সেলফ ইনক্রিমিনেশনের মানে হলো নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দেয়া যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দেয়া যাবে না কথাটার মানে কি, ধরো আজকে পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে, এমন হতেই পারে যে পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে এবং তুমি নির্দোষ, এবং পুলিশ তোমাকে জোর করে বলানোর চেষ্টা করছে কোর্টে যে তুমি দোষী এবং তুমি খুন করেছো। হতে পারে পুলিশ কারুকে আড়াল করার চেষ্টা করছে, প্রকৃত দোষীকে আড়াল করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে যেটা কোর্ট বলবে যে যদি তুমি নিজে স্বীকার করেও নাও যে তুমি দোষী, যেহেতু তুমি নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিতে পারবে না, যেহেতু নো সেলফ হয় না, আলটিমেট পুলিশকেই কিন্তু আইন মেনে প্রুফ করতে হবে যে তুমি দোষী, এবং সেটাও কোর্টের সামনে প্রুফ করতে হবে, তবেই কিন্তু তুমি শাস্তি পাবে। এটা খুব একটা সুন্দর বলতে পারো ক্লজ, এটা আমাদের আর্টিকেল 10 বলা আছে। ইনফ্যাক্ট এই কারণে যখন আমাদের নার্কো অ্যানালিসিস হয় বা লাই ডিটেক্টর টেস্ট হয়, তখন কিন্তু আদালতের অনুমতি ছাড়া এই টেস্ট করা যায় না, কারণ তাতে আর্টিকেল 20 ভায়োলেট হয়। কারণ যখন তোমার শরীরে একটা লিকুইড পুশ করা হবে, তখন ন্যাচারালি তুমি তোমার মানে ভেতরে থাকবে না, এবং তোমাকে যা প্রশ্ন করা হবে সেই প্রশ্নের তুমি উত্তর দেবে, এবং তাতে তো আর্টিকেল 20 ভায়োলেট হবে তা নয়, তাতে আর্টিকেল 21 রাইট টু প্রাইভেসিও কিন্তু ভায়োলেট হবে। যেটা রাইট টু প্রাইভেসিকে কিন্তু কেস পুটুস্বামী কেসে 2017 সালে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে আর্টিকেল 21-এর আন্ডারে, রাইট টু লাইফের আন্ডারে কিন্তু ইন্টারপ্রিট করেছে। তাহলে এই হলো মোটামুটি আর্টিকেল 20। এগুলো হলো কনভিকশন রিলেটেড, অর্থাৎ তোমাকে যদি সাব্যস্ত করা হয় সেক্ষেত্রে তুমি প্রোটেকশন পাচ্ছ, তার কথা এখানে বলা আছে। নেক্সট দেখো আমরা চলে যাই আর্টিকেল 21। আর্টিকেল 21-এ যেটা বলছে, also declares that no person shall be deprived of his life except according to procedure established by law. এটা একটা পয়েন্ট, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। আর তার সাথে আরেকটা ইন্টারপ্রিটেশন হচ্ছে and that law must be reasonable. এই লটাকে রিজনেবল হতে হবে, ফেয়ার হতে হবে এবং জাস্ট হতে হবে। প্রথমত এখান থেকে যদি আমি আলোচনা করা শুরু করি, 1 নম্বর এখানে যেটা আমরা বলবো, যদি জিজ্ঞেস করা হয় রাইট টু লাইফ, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, রাইট
লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এর কথা কোন আর্টিকেলে বলা আছে? আনসার হবে আর্টিকেল 21। আর্টিকেল 21-এ কিন্তু রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির কথা বলা আছে। এবার তোমার রাইট টু লাইফের মধ্যে কি কি রাইট টু লাইফ? আমরা জানি সুপ্রিম কোর্ট ইজ দ্য ফাইনাল ইন্টারপ্রিটার অফ দ্য কনস্টিটিউশন। আমরা যখন সুপ্রিম কোর্টকে কি জিজ্ঞেস করছি, ডিয়ার সুপ্রিম কোর্ট প্লিজ লেট আস নো হোয়াট ইজ রাইট টু লাইফ। রাইট টু লাইফের মানে কি? শুধু ব্রিদ ইন করা বা ব্রিদ আউট করা, শ্বাস গ্রহণ শ্বাস ছাড়া মানেই রাইট টু লাইফ? তখন সুপ্রিম কোর্ট আমাদেরকে বলছে না, শুধু ব্রিদ ইন বা ব্রিদ আউট মানে রাইট টু লাইফ নয়। রাইট টু লাইফ মানে হলো যেখানে এ লাইফ উইথ ডিগনিটি, সম্মানের সাথে বেঁচে থাকা হলো রাইট টু লাইফ। তাই যা যা জিনিসে তোমার সম্মানের সাথে জড়িত সবকিছুই রাইট টু লাইফে সুপ্রিম কোর্ট একটা করে ইনক্লুড করেছে। রাইট টু ম্যারি, ফান্ডামেন্টাল রাইট কামস আন্ডার আর্টিকেল 21। রাইট টু স্লিপ, ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 21। রাইট টু প্রাইভেসি, ঠিক আছে, রাইট টু দ্য ডিগনিটি অফ ওমেন, সবই কিন্তু তোমার আর্টিকেল 21-এর আন্ডারে আসছে। তো এনিওয়ে, এবার পুলিশ তোমার রাইট টু লাইফ কাটতে পারে বা এক্সিকিউটিভ তোমার রাইট টু লাইফ কাটতে পারে? হ্যাঁ, কাটতে পারে। তুমি যদি কোনো দোষ করে থাকো তাহলে তো ডেফিনেটলি পুলিশ তোমার রাইট টু লাইফ কাটবে। কিন্তু মাথায় রাখতে হবে, যখন তোমার রাইট টু লাইফ কাটা হবে তখন কিন্তু আইন মেনে প্রপার প্রসিডিওর ফলো করে তোমার রাইট টু লাইফ কাটতে হবে। ধরো পুলিশ তোমাকে আইপিসির একটা সেকশনে অ্যারেস্ট করেছে, এখন তো আইপিসির নাম আবার চেঞ্জ হয়ে বিএনএস হয়ে গেছে, ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে। তখন যখন তোমাকে কোনো ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে অ্যারেস্ট করা হলো বা ইভেন সিভিল ডিসপিউটের ক্ষেত্রে যদি অ্যারেস্ট করা হয়, প্রপার আইন মেনে তোমাকে অ্যারেস্ট করতে হবে, প্রপার যে প্রসিডিওর আছে সেটা মানতে হবে। যদি একটা আইনে বলা থাকে যে এই ব্যক্তির বিরুদ্ধে আদালতে 5 মাসের মধ্যে চার্জশিট জমা দিতে হবে, সমস্ত প্রমাণ অ্যাজ এ প্রুফ এবং ডকুমেন্টেড হয়েতে চার্জশিট হয়েতে জমা দিতে হবে, তাহলে 5 মাসের মধ্যেই চার্জশিট জমা দিতে হবে। যদি সেটা ফলো না হয় তাহলে কিন্তু মেনে নেওয়া হবে যে পুলিশ অ্যারেস্ট যেটা করেছে সেটা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, যেটার কথা এখানে বলা আছে সেটা ফলো হয়নি। যদি প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো না হয় তাহলে কিন্তু যিনি অভিযুক্ত তাকে কিন্তু বলা হবে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। বুঝেছো? তাহলে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল স্পেসিফিক্যালি আমরা কি দেখছি যে মেনলি যেটা এখানে করা হচ্ছে এক্সিকিউটিভ প্রপারলি অ্যারেস্ট করেছে কিনা, আইন মেরে অ্যারেস্ট করেছে কিনা, সেইটা এখানে চেক হচ্ছে। এক্সিকিউটিভ অ্যাকশনটা এখানে মেনলি আমরা চেক করছি। কিন্তু সমস্যাটা হলো এমন ঘটনাও ঘটেছে বা ঘটতে পারে যে হয়তো এক্সিকিউটিভ প্রপার আইন মেনেই কাজ করছে, কিন্তু আইনটাই ঠিকঠাক নয়, আইনটা রিজনেবল নয়, যুক্তিসঙ্গত নয়, আইনটা কোনো একজন মানুষকে জাস্ট বা বিচার দিতে পারছে না। তখন কিন্তু সেটা একটা জেনুইন প্রবলেম। যেমন এর প্রসঙ্গে আমি একটা তোমাদেরকে কেস বলবো, এটা খুব ঐতিহাসিক কেস, তোমরা হয়তো অনেকে জানবে, মানেকা গান্ধী কেস। এই মানেকা গান্ধী কেস যেটা হয়েছে, এই মানেকা গান্ধী কেসে কিন্তু সেকেন্ড পার্ট যেটা আছে অর্থাৎ ল মাস্ট বি রিজনেবল ফেয়ার অ্যান্ড জাস্ট, এটাকে আমরা আমেরিকাতে, এই কনসেপ্টটাকেই আমরা আমেরিকাতে যেটা বলে থাকি সেটা হলো ডিউ প্রসেস অফ ল। আমাদের সংবিধানে এইভাবে ডিউ প্রসেস অফ ল কথাটা না বলা থাকলেও আমাদের কিন্তু বলা আছে যে মানেকা গান্ধী কেসের পরে সুপ্রিম কোর্ট ইন্টারপ্রিট করছে যে শুধু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো হয়েছে কিনা চলবে না, আমাদেরকে এটাও দেখতে হবে যে প্রপার আইনটা ঠিকঠাক কিনা, আইনটা রিজনেবল কিনা, সেটা ফেয়ার কিনা, সেটা জাস্ট কিনা, সেটাও আমাদেরকে দেখতে হবে। মানেকা গান্ধী কেসের সময় যেটা হয়েছে, মানেকা গান্ধী কেসের সময় মানেকা গান্ধীর থেকে পাসপোর্ট নিয়ে নেওয়া হচ্ছে। যখন পাসপোর্ট নিয়ে নেওয়া হচ্ছে তখন মানেকা গান্ধী চলে যাচ্ছে সুপ্রিম কোর্টের কাছে, কারণ রাইট টু ট্রাভেল টু অ্যাব্রড এটাও আর্টিকেল 21 রাইট টু লাইফের আন্ডারে পড়ে। কারণ রাইট টু ট্রাভেল টু অ্যাব্রড, তুমি যদি প্রপার ডকুমেন্টস নিয়ে বিদেশে যাও তাতে তো কোনো সমস্যা নেই, তুমি যেতেই পারো, তোমার রাইট টু লাইফের আন্ডারে আছে। লাইফ উইথ ডিগনিটি, তোমার সম্মানের সাথে বেঁচে থাকা হলো রাইট টু লাইফ। তো তুমি যদি এখন বিদেশে যাও কোনো কাজে, কোনো পড়াশোনার কাজে, কোনো চাকরি বাকরি শুনতেই পারো, তুমি প্রপার আইন মেনে গেলেই হলো, কোনো সমস্যা নেই। এখন মানেকা গান্ধীর পাসপোর্ট যখন নিয়ে নেওয়া হচ্ছে তখন মানেকা গান্ধী সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, সুপ্রিম কোর্ট, মাই আর্টিকেল 21 has been violated, my right to life has been violated because right to travel to abroad is my fundamental right। তখন সুপ্রিম কোর্ট বলছে কিন্তু আপনার পাসপোর্টটা নেওয়া হয়েছে কেন? তখন সুপ্রিম কোর্ট যখন সরকারকে বলছে মানেকা গান্ধীর পাসপোর্ট কেন নেওয়া হয়েছে, তখন সরকার বলছে আমরা যা করেছি আইন মেনে করেছি, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল আমরা ফলো করেছি। তো আইনটা কি? সুপ্রিম কোর্ট বলছে হোয়াট ইজ দ্য ল? বলছে পাসপোর্ট অ্যাক্ট 1967 বলা আছে যে কোনো সময় যে কোনো কারোর পাসপোর্ট নেওয়া যায়। সুপ্রিম কোর্ট বলছে হোয়াট দ্য হেল ইজ,
এ আবার কি ধরনের আইন? যে কোনো সময় যে কোনো কারোর পাসপোর্ট নেওয়া যায়? সন্দেহভাজন ব্যক্তি যদি হয়, কেউ যদি ভারত থেকে টাকাপত্র নিয়ে পালিয়ে যায়, তাহলে ডেফিনেটলি তার এগেনস্টে অ্যাকশন নেওয়া যাবে, তার পাসপোর্ট নিতে হবে। কিন্তু যে কোনো সময় যে কোনো কারোর পাসপোর্ট নিতে হবে, আইনটাই ঠিক নয়। তাই জন্য সুপ্রিম কোর্ট এই মানেকা গান্ধী কেসের পরে যে ইন্টারপ্রিটেশন করছে আর্টিকেল 21-এ, শুধুমাত্র প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এক্সিকিউটিভ অ্যাকশন ফলো করছে কিনা দেখলে চলবে না, আইনটা প্রপার কিনা, আইনটা রিজনেবল কিনা, আইনটা দেখা গেল হয়তো এক্সিকিউটিভ আইন মেনেই কাজ করেছে। মানেকা গান্ধীর সময় পাসপোর্ট অ্যাক্ট 1967 যেটা, সেটা মেনেই পাসপোর্ট নেওয়া হয়েছিল, কিন্তু আইনটাই রিজনেবল ছিল না, আইনটাই ফেয়ার ছিল না। তাই শুধুমাত্র এক্সিকিউটিভ অ্যাকশন করলে চলবে না, আইনটা রিজনেবল না, আইনটা ফেয়ার অ্যান্ড জাস্ট কিনা, অর্থাৎ লেজিসলেটিভ অ্যাকশন, এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। লেজিসলেটিভ অ্যাকশনটাও কিন্তু আমাদেরকে তবে এখানে কিন্তু আরবিট্রারি এক্সিকিউটিভ অ্যাকশন, নিজের মতো ইচ্ছে হলো একটা অ্যারেস্ট করে নিল, নিজের ইচ্ছে হলো একজনকে তোমার শাস্তি দিয়ে দিল, এটা কিন্তু সম্ভব নয়। কারণ ফান্ডামেন্টাল রাইটস, রাইট টু লাইফ, একজন মানুষ যখন কারা হবে তখন সেটাকে প্রপার আইন মেনে কাটতে হবে। এটার কথা আর্টিকেল 21-এ বলা আছে। খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, এবং এখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে, ডিরেক্ট আর্টিকেল তুলে দিয়ে প্রশ্ন করা হয়। নেক্সট আমরা চলে যাই এই সেগমেন্টের আরেকটা আর্টিকেল, আর্টিকেল 21A। দেখো আর্টিকেল 21 এটা খুব সোজা। অ্যাকচুয়ালি আর্টিকেল 21A যদি আমি বলতে চাই, তাহলে একটা আর্টিকেল তার আগে বলতে হবে, এটা হলো আর্টিকেল 45। তোমরা এরপরে ডিপিএসপি পড়বে। এই আর্টিকেল 45 যেটা, এটা ডিপিএসপির একটা আর্টিকেল। এবার যদি কেউ আমাকে জিজ্ঞেস করে ডিপিএসপি মানে কি, মানে হলো ডিরেক্টিভ অফ স্টেট পলিসি। এখানে কনস্টিটিউশন, আমাদের যে সংবিধান, তারা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। কনস্টিটিউশন কাকে ইনস্ট্রাকশন দিচ্ছে? কনস্টিটিউশন স্টেটকে বা রাষ্ট্রকে ইনস্ট্রাকশন দিচ্ছে, রাষ্ট্র তুমি যখন পলিসি বানাবে তখন আমার দেয়া ইনস্ট্রাকশনগুলো ফলো করে তুমি পলিসি বানাবে, আমার দেয়া ইনস্ট্রাকশনগুলো ফলো করে তুমি আইন বানাবে। আমার দেয়া ইনস্ট্রাকশন ফলো করে তুমি পলিসি বা আইন তৈরি করতে পারো, তাহলে যেটা হবে আলটিমেট দেশের মানুষের ভালো হবে। দেশের মানুষের ভালো হবে, তার কথাটার মানে হলো, যেটা দাঁড়াচ্ছে, এটা হলো দেশের মানুষের ওয়েলফেয়ার হবে। তো ন্যাচারালি এই হলো ডিপিএসপি। ডিপিএসপি আমাদের পার্ট 4-এ আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ডিপিএসপি চ্যাপ্টার আমাদের আছে, সেখানে আর্টিকেলসগুলো আমাদের পড়তে হবে। এই ডিপিএসপিতে একটা আর্টিকেল আছে, আর্টিকেল 45, যেখানে বলা হচ্ছে 0 থেকে 14 বছরের যারা বাচ্চা, 0 to 14 ইয়ার্স সমস্ত বাচ্চাদের তারা দুটো প্রোটেকশন পাচ্ছে। 1 নম্বর প্রোটেকশন তারা কি পাচ্ছে? 0 to 14 ইয়ার্সের যাদের এজ, তারা 1 নম্বর প্রোটেকশন যেটা পাচ্ছে, সেটা হলো আর্লি চাইল্ড কেয়ার। তারা আর্লি চাইল্ড কেয়ারের প্রোটেকশন পাচ্ছে, মানে ছোটবেলায় বাচ্চাদেরকে যে কেয়ার করা হয় সেই প্রোটেকশন তারা পাচ্ছে, এবং তারা এডুকেশন পাচ্ছে। কিন্তু দেখো ডিপিএসপি গুলো না, আর্টিকেল 37-এ যেখানে ডিপিএসপি ডেফিনেশন দেওয়া আছে, সেখানে বলা আছে ডিপিএসপি আর নন জাস্টিসিয়েবল। তার মানে ডিপিএসপি গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কোর্টে অ্যাপ্রোচ করতে পারি না। মানে যদি এই ইনস্ট্রাকশনগুলো বাই চান্স রাষ্ট্র ফলো না করে, তাহলে কিন্তু আমরা কোর্টে অ্যাপ্রোচ করতে পারবো না। তো আর্টিকেল 45 যেহেতু ডিপিএসপির আন্ডারে আছে, মেন সমস্যাটা হলো এখানেই। ধরো আজকে যদি এডুকেশন প্রোভাইড না করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে, আমরা রাষ্ট্রকে কোর্টের তাড়গড়ায় কোর্টে নিয়ে যেতে পারবো না। কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে, ফান্ডামেন্টাল রাইট যদি আমাদের ভায়োলেট হয়, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল 32 আমাদেরকে ক্ষমতা দিয়েছে আমরা ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। আর্টিকেল 226 আমাদের ক্ষমতা দিয়েছে আমরা ডিরেক্ট হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারি। তো এটার কথা মাথায় রেখে যখন 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করানো হচ্ছে, 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করানো হচ্ছে অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2002 সালে, তখন কি করা হচ্ছে, তখন এই আর্টিকেল 45-কে, 45-এর যে সেকেন্ড পার্টটা, মানে এখানে যেটা করা হচ্ছে যে 0 থেকে 6 বছরের বাচ্চাদেরকে বলা হচ্ছে যেমন তারা আর্লি চাইল্ড কেয়ার পায়, তারা পাবে, সেটা আর্টিকেল 45-এর আন্ডারেই থাকবে, তাতে কোনো সমস্যা নেই। আর সেকেন্ড পার্টটা, অর্থাৎ 6 থেকে 14 বছরের যারা বাচ্চা, তাদেরকে কি দেওয়া হবে? তাদেরকে দেওয়া হবে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। তাদেরকে দেওয়া হবে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, কোথায় না, গভর্নমেন্ট ইনস্টিটিউট। এবং এখানে একটা ফান্ডামেন্টাল ডিউটিও অ্যাড করা হচ্ছে, বলছে রাষ্ট্রের যারা পিতামাতা, বাচ্চাদের যারা বাবা মা, তাদের দায়িত্ব হলো বাচ্চাদেরকে বেসিক এডুকেশন দেওয়া, 14 বছর অবধি পড়ানো। যদি বাবা মায়ের পক্ষে সম্ভব না হয়, তাহলে রাষ্ট্র ফ্রিতে এডুকেশন দেবে। অর্থাৎ আর্টিকেল 45-এর ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিট হচ্ছে
এবং তারই একটা সেগমেন্ট আর্টিকেল 21 এতে চলে আসছে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2002-এ পাস হয়েছিল। তাহলে দেখো কি বলছে, এখানে দেখো পরিষ্কার করে যেটা বলা আছে, that state shall provide free and compulsory education to all children of the age of 6 to 14 years, 6 থেকে 14 বছরের সমস্ত বাচ্চাদের কম্পালসারি এডুকেশন দেওয়া হবে। আর ইট হ্যাজ বিন অ্যাডেড ইন ফান্ডামেন্টাল রাইটস বাই 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং এটাকে অ্যাড করা হচ্ছে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে। মাথায় রাখবে এরপরে আমরা আরেকটা রাইট টু এডুকেশন অ্যাক্ট, পার্লামেন্টেও পাস করাই। সেটা অবশ্য ডক্টর মনমোহন সিং এর সময় সেটাও পরীক্ষায় দেয় যে রাইট টু এডুকেশন অ্যাক্ট ফান্ডামেন্টাল রাইট নয়, পার্লামেন্ট কত সালে পাস করেছে, তাহলে হবে সেটা 2009। আর যেটা এনফোর্স করেছি আমরা, যে আইনটাকে আমরা লাগু করেছি 2010 সালে এসে, আমরা মাথায় রাখবো আর্টিকেল 21 থেকে প্রচুর প্রশ্ন আমাদের পরীক্ষাতে হয়। নেক্সট আর্টিকেল 21 হয়ে গেল, 21A হয়ে গেল। এবার আমরা চলে যাই আজকের এই পার্টিকুলার ক্লাসের শেষ সেগমেন্ট, যেটা হলো আর্টিকেল 22। আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো এখানে বলা আছে যে অ্যারেস্ট এবং ডিটেনশনের ক্ষেত্রে, এই যে অ্যারেস্ট এবং ডিটেনশনের ক্ষেত্রে আর্টিকেল 22 প্রোটেকশন পাওয়া যায়, আর কনভিকশনের ক্ষেত্রে আর্টিকেল 20 প্রোটেকশন পাওয়া যায়। আমরা কনভিকশনের প্রোটেকশন